ইভান, আমার প্রচুর কাজ, এখান থেকে যা। তোর উল্টোপাল্টা বক বক শোনার মতো সময় আপাতত আমার নেই, যা। টুপ করে মায়ের গালে একটা চুমু বসিয়ে দিল ইভান। নিহারিকা বেগম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ইভানকে পিছন দিক থেকে ঠেলে সরিয়ে দিলেন। ফের পরিহাসের স্বরে বললেন, আমার নাবালক ছেলে হঠাৎ সাবালক হয়ে গেল কবে, এটাই তো বুঝতে পারছি না। আর সেই ছেলে আমার সাবালক ছেলের আগে বিয়ের প্রস্তাব রাখছে, ব্যাপারটা একটু ধাক্কা খাওয়ার না? নিজের কথার ফাঁদে নিজে আটকে যাওয়া ব্যাপারটা খুবই দুঃখজনক। মনে মনে নিজেকে বেশ প্রবোধন করলো ইভান। ফের মাকে ভুলাতে বলল, তোমার নাবালক ছেলে নাবালকই আছে, শুধু বিয়ে করতে চাইছে। আর বিয়ে করতে গেলে ছেলে আবার নাবালক সাবালক হতে হবে, কোথায় লেখা আছে? দাদুমা গল্প করেন শোনেন, দাদুমা গল্প করেন শোনো না, আগের মানুষেরা নাকি একদম ছোট্টবেলায় বিয়ে হয়ে যেত, এমনকি পেটে পেটেও নাকি বিয়ে হয়ে যেত। তাদের কি কিছুতে আটকে আছে নাকি? নাকি? নিহারিকা বেগম ইভানের কথা শেষ করতে দিলেন না। এই ছেলের মুখের কোনো লাগাম নেই, কোথায় কি বলে বসে তার ঠিক নেই। তিনি চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আমি তোর মা, বান্ধবী নই। কথা হিসেব করে বল, বেয়াদব। আর এখান থেকে যা, না হলে কিন্তু মোটেই ভালো হবে না ইভান। মুখে বেজার করার অভিনয় করলো ইভান। ফের সান্ত্বনা বেগমকে উদ্দেশ্য করে অভিযোগের স্বরে বলল, দেখেছো ছোট মা, এবার বলো মা কাকে বেশি ভালোবাসে, দাদাভাই নাকি আমাকে? দাদাভাই হলে তো ঠিকই তার কথা শুনতো, তাও আবার আদরে আহ্লাদে মনোযোগ দিয়ে শুনতো। শুধু আমার বেলায় তার যত জ্বালা, আমার কথাই শুনতে ভালো লাগে না ওনার। ইভান, এই ছেলে নাকি বিয়ে করবে। ছেলের ইতরেপনায় তন্ময়ী এসে দুদিনেও টিকবে কিনা ওনার ঘোর সন্দেহ আছে। মায়ের চড়া গলা ডাক পড়তেই দমে গেল ইভান। বুঝলেও উল্টাপাল্টা যাই বলুক না কেন কাজই হবে না। মা সত্যি বেশ অসন্তুষ্ট হয়েছেন তার উপর। পাশে দাঁড়ানো ছোট চাচির দিকে একবার অসহায় নজরে তাকালো। সেটা দেখে শান্তনা রহমান চোখের পলক ফেলে আশ্বস্ত করলেন, বুঝালেন সব ঠিক হয়ে যাবে। হতাশ নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে নিল ইভান। রান্নাঘর থেকে যেতে গিয়েও কিছু ভেবে ফের মায়ের কাছে এসে দাঁড়ালো। জানে তার কাণ্ডে মা বকবে, তবুও আবারও দুহাত দিয়ে মাকে পিছন থেকে জাপটে ধরল। নিহারিকা বেগম রাগান্বিত হয়ে কিছু বলার আগে অতি স্বাভাবিক গলায় ইভান বলল, আই অ্যাম রিয়েলি ভেরি সরি মা, আমি আমার কথা কর্ম দ্বারা কখনো কাউকে কষ্ট দিতে চাইনি, আর চাই না কখনো। তবুও বারবার সবাই আমার কর্ম দ্বারা কষ্ট পায়, আর পাচ্ছেও। তবে বিশ্বাস করো আম্মু, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমার সেই কাছের মানুষগুলোকে মনক্ষুণ্ণ হতে হবে। আমার কর্ম দ্বারা সেসব মানুষগুলোকে কষ্ট পাবে, এটা আমি আরও চাইনি। তবুও সেই মানুষগুলোই কষ্ট পেয়েছে। হয়তো আমার ভাগ্য ভালো না, আমি চেয়েও কাউকে ভালো রাখতে পারি না, এজন্য বাট আমি নিরুপায় হয়ে এমন একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আমি চাইনি তন্ময়ের অন্য কোথাও বিয়ে হোক, আর সেই মেয়েটা আমার জন্য অসম্মানিত হয়েছে, এটা জেনে বুঝেও তাকে কি করে আরও অসম্মানিত হতে দেই? যার জন্য না চাইতেও সেই সবাইকেই কষ্ট দিতে হলো আমাকে। ছেলের আগাগোড়া কথা কিছুই বুঝলেন না নিহারিকা বেগম। তবে এটা বেশ বুঝলেন তন্ময়ের বিয়ে ভাঙার সাথে কিছু একটা সম্পর্ক আছে ইভানের। বিস্ময় নিয়ে কথাগুলো শুনতে শুনতে হঠাৎই ওনার গালে ছেলের ফের স্নেহময় আদর পড়ল। বিগলিত হলেন তিনি। এমনিতেই মন শান্ত হয়ে গিয়েছে ওনার। ইভানের প্রতি যে অসন্তুষ্টটা মনে মনে ছিল সেটা কেটে গিয়েছে সেই কখন। তবে ছেলেকে সেটা দেখাতে চাইছেন না বলে মুখে মুখে এত চোটপাট। তবে ইভানের এবারের কথাগুলো মাতৃত্ব মনে কেমন যেন দাগ টেনে দিল। ছেলের ভাগ্য খারাপ মানে? ইভানের কখনো কথায় কেউ কখনো তো কিছু মনে করে না। তবে কেন ছেলেটা এমন বলছে? হঠাৎ ইভানের ফের কথায় ভাবনার ঘোর কাটল ওনার। তবে সত্যি তুমি দাদাভাইকে বেশি ভালোবাসো মা। আর দাঁড়ালো না, ইভান চলে গেল সে। সেদিকে শূন্য নজরে তাকিয়ে রইলেন তিনি। আজ ইভানের কথায় কোনো রূপ মশকরা ছিল না। অতি স্বাভাবিক গলায় ছেলেটা কথা বলেছে। তবে কি সত্যি তিনি ইভানের থেকে নিভানকে বেশি ভালোবাসেন? হয়তো একটু বেশি। মাতৃত্বমন সেটা বুঝলেও মুখে স্বীকার করলেন না। সান্ত্বনা বেগমের দিকে চেয়ে দুর্বল গলায় বললেন, এই, ও কেন বোঝে না ছোট? ওরা সবাই আমারই পেটের সন্তান। ওদের সবাইকে আমি একই পেটে ধরেছি, একইভাবে লালন পালন করেছি। ওদেরকে আমি সমান ভালোবাসি। তবে নিভান আমাকে প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করিয়েছে। ওর মধ্যে আমি আমার মাতৃত্বের প্রথম স্বাদ অনুভব করেছি। ওর মুখে আমি প্রথম মা ডাক শুনেছি। তাই ওর প্রতি একটু দুর্বলতা বেশি আমার। কিন্তু বিশ্বাস কর ছোট, আমি ওদের সবাইকে সমান ভালোবাসি। আচ্ছা তুই বল,
নাফির আর মৌনতাকে তুই সমান না আলাদা আলাদা কম বেশি ভালোবাসিস? নিজের পেটে ধরা সন্তানদেরকেও আবার আলাদা আলাদা ভালোবাসতে পারে, নাকি আলাদা নজরে দেখা যায়? তুমি আবার ওর কথা শুনে এগুলো কি বলা শুরু করলে আপা? দেখো না, নাফিম আর মৌনতার সারাদিন কি নিয়ে ঝগড়া লেগে থাকে। ওদেরও তো একই কথা, একই অভিযোগ, মা আমাকে নয় তোকে বেশি ভালোবাসে। আমার প্রতিও কি ওদের অভিযোগ কম চলে? তবে সেসব কথায় আমরা অবুঝ হলে চলবে নাকি? তুমি আমাকে এসব বোঝাও, এখন তুমি আবার অবুঝ হচ্ছ। ওরা ছোট, ইভান তো আর ছোট নয়। ও কেন বোঝে না? ও কেন এমন অবুঝপনা কথা বলে বারবার? কেন বলে? আমার সব সহ্য হলেও এসব কথা সহ্য হয় না। ও বোঝে না। আমরা বড়রাই তো মাঝে মাঝে কঠিন অবুঝ হয়ে যাই, সেখানে ওর কথা বাদ দাও তো। ওসব নিয়ে মন খারাপ করো না। বিয়ে করেছে তো, বাচ্চার বাবা হোক, তারপর সবই ঠিক বুঝে যাবে। আর ওসব কথা কি আজ ও নতুন বলে নাকি? ও তো তোমাকে রাগানোর জন্য ওসব বলে সব সময়। কিন্তু আজ ওর কথা রাগানোর জন্য ছিল না। কথাটা মনে মনে আওড়ালেন তিনি, তবে মুখে আর সান্ত্বনা বেগমকে জানালেন না। কথা সেখানেই ক্ষান্ত রাখলেন তিনি। নিজ কাজে মনোযোগ দিলেও ইভানের বলা শেষ কথাটা বারংবার মন মস্তিষ্কে চলতে থাকলো। বিয়ে উপলক্ষে নিহারিকা বেগমের বাবার বাড়ির আত্মীয় স্বজন এসেছেন, সাথে নিভানের বৃদ্ধা নানুমাও এসেছেন। নিভানের সাথে ভদ্রমহিলার বেশ অমায়িক সম্পর্ক। সকাল সকাল এই বাড়িতেই ওনার আসার কথা শুনতেই নিভান ওনার সাথে দেখা করতে এলো। মান্যতার রুমে আরামদায়ক বিছানায় পা মিলিয়ে বসে আছেন তিনি। নিভানকে দেখেই মিষ্টি হেসে কাছে ডাকলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। দুজনার ভালো মন্দ সাক্ষাৎ শেষে নিভানের শ্যামবর্ণ নিটোল কপালে বৃদ্ধা ঠোঁটের আদর দিতেও ভুললেন না। আদর পেতেই ফিরতে আদর দিতেও ভুলল না নিভান। নানুমার কপালে ঠোঁট ছুঁয়ে দ্বিধাহীন ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নিভানের চুলের মাঝে নিজের দুর্বল আঙ্গুলগুলো চাপিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ রসিকতার সহিত বললেন, কি ব্যাপার বলো তো নানু ভাই, তুমি ইদানিং আমার সাথে দেখা করতেই যাচ্ছ না? যেখানে সপ্তাহে রোজ তোমাকে দেখা যেত, সেখানে সপ্তাহে একদিনও তোমার দেখা নেই। আজ প্রায় 2 মাস হতে চল, অথচ নানুমণির কথা মনে নেই। ব্যাপারটা কি? নানুমার নাত বইয়ের দেখা মিলল নাকি যে নানুমাকে বলতে বসেছ? অপ্রিয় হলেও কথাটা সত্য, তবে সেটা মুখে প্রকাশ করল না নিভান। মৃদু হেসে নানুমার কথার উত্তর দিল, অফিসে প্রচুর ঝামেলা ছিল, তার মধ্যেও আমি একদিন না জানিয়ে তোমার ওখানে গিয়েছি। দেখি তুমি বাসায় নেই, বড় মামাদের ওখানে গিয়েছো। তারপর তো আমি ফোন করে তোমার সাথে কথা বলে নিয়েছি। তবু এই অভিযোগ কেন আমার নানু রাঙা বউয়ের? হাসলেন ভদ্রমহিলা। নিভানের কথা প্রসঙ্গে গেলেন না। প্রসঙ্গ এড়িয়ে নিভানের মাথায় স্নেহপূর্ণ হাত বুলাতে বুলাতে বললেন, আমার ছোট নাতি বিয়ে করেছে, অথচ বড় নাতি এখনো একটা নাতবো খুঁজে নিতে পারল না। বিষয়টা কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না নানু ভাই। তাড়াতাড়ি নাতবো খুঁজে ফেলো। আমি যে আমার নানু ভাইয়ের সুন্দরী বউটা দেখে আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। নিভান মৃদু হাসলো। বৃদ্ধার চোখ সেটা এড়ালো না। তিনি বললেন, ব্যাপার কি? আমার নানু ভাইয়ের মুখে হাসি কেন? সত্যি কি নাতবো খুঁজে পেয়েছো তবে? নিভান মুখে কিছু বলল না, তবে নানুমার মুখের দিকে তাকিয়ে মাথা ঘন ঘন উপর নিচ নাড়িয়ে হ্যাঁ জানালো। বৃদ্ধা যেন আসমানের চাঁদ হাতে পেলেন এমনটাই খুশি হলেন। বললেন, সত্যি বলছো নানু ভাই? কোথায় পেয়েছো তাকে? আর কি এসে দেখাও দেখি আমাকে। সিক্রেট নানুমা, তার কথা তো এখন কাউকে বলা যাবে না। নানুমার কাছেও তাকে গোপন রাখতে চাও? নানুমা কাউকে বলবে না? দেখাও দেখি সেই সৌভাগ্যবতীকে, যে আমার নানু ভাইয়ের শক্তপোক্ত মনটা দুর্বল করে সেইখানে জায়গা করে নিতে পেরেছে। কথা শেষ করতে পারলেন না, তার মধ্যে সেখানে উপস্থিত হলো নিভানের এক মামাতো বোন। নাম ঈশিতা। মেয়েটা বিবাহিত, 2 বাচ্চার মা। নিভানের সাথে মেয়েটার একটা আবেগময় সম্পর্ক আছে। বাবা হারিয়ে যখন নানু বাড়িতে নিভানদের জায়গা হলো, সারাক্ষণ মনমরা হয়ে থাকতো ছোট্ট নিভান। মায়ের মানসিক টানাপোড়ানে একটা সময় এই বোনটাই তাকে মায়ের মতো আগলে রেখেছে। যে একটা বছর মামা বাড়িতে ছিল, তাকে নিজ সন্তানের মতো স্নেহ করেছে, আদর ভালোবাসা দিয়েছে। ছোট্ট নিভানকে নিয়ম মাফিক খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া রুটিন ছিল যেন মেয়েটার। সেই সময় থেকে মেয়েটার প্রতি কঠিন একটা দুর্বলতা রয়েছে নিভানের। আর তার থেকে দুর্বলতা বোন নামক ঈশিতা মেয়েটার তার প্রতি। মেয়েটাকে রুমে ঢুকতে দেখেই কিছুটা আনন্দিত গলায় নিভান বলল, ইস্যু আপু, তুমি কখন এলে? মেয়েটা মৃদু হেসে সামনে এগুতে এগুতে বলল, এই তো কেবলই আসলাম। কেমন আছিস তুই? আমার ব্যস্ত ভাইটা বুঝি এখন আরো ব্যস্ত হয়ে উঠেছে?
ইদানিং যে তাকে আর বোনের বাড়িতে দেখা যায় না? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর তুমি তো জানো, খুব ব্যস্ত না থাকলে কোনো না কোনো এক ফাঁকে আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসি। দুই ভাই বোনের ভালো মন্দ কথা চলতেই থাকলো। তার মধ্যে প্রসঙ্গ পাল্টে নানুমাও যোগ দিলেন। কথার এক পর্যায়ে খোলা দরজায় কড়া নাড়ল। রুমের সকলের নজর চলে গেল সেদিক পানে, তবে কড়া নাড়া মানুষটা খেয়াল করলো না। ভেতরে দুজন নারীবাদও একজন পুরুষ পরমাল্লাদে তার নানুমায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। অথচ পুরুষটা ঠিকই প্রিয় নারীটাকে খেয়াল করলো। অনুমতি পেতে চায়ের ট্রে হাতে ভিতরে ঢুকলো কৌরি। যত সামনে এগুলো তত সাদৃশ্য হলো একজন নারীর পিছনে আরেকজন নারীর কোলে মাথা রেখে শুয়ে থাকা পুরুষটাকে। অপ্রস্তুত হলো সর্বাঙ্গ। মুহূর্তেই ভিতরে ভিতরে শিহরে উঠল তার পেলব শরীর। অকারণেই বুক ঢিপঢিপ করতে লাগলো। পায়ের গতি কমে গেল, তবে থামলো না। মনে মনে আশ্চর্য হলো, এতটা আবেগময় হতে এই মানুষটাকে কখনো দেখেনি। সব সময় গাম্ভীর্য রূপে ফর্মাল ড্রেসে শুধু বাড়ির বাহির যেতে আর ঢুকতে দেখেছে সে। এ বাড়ির কখনো কারোর সাথে হাসি মজা বা এরকম কোনো আবেগ ঘন দৃশ্যমান হতে দেখেনি। কিছু করে বেডের পাশে এসে চায়ের ট্রেটা বেডের পাশে টেবিলটায় রাখার আগেই পুরুষালী কণ্ঠে হাত কেঁপে উঠল তার। ট্রে একদম টেবিলের উপরে রাখবা না, ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি। আশ্চর্য হলো উপস্থিত তিন নারীর মধ্যে দুজন নারী। আড়ষ্টতায় সামনে দাঁড়ানো সুন্দরী মায়াময় মেয়েটার পানে তো এক একবার নিভানের পানে তাকালো তারা। নিভান তো এমন ছেলে নয়, তবে এমন কথা কেন বলছে? আর মেয়েটাই বা কে? খুব সুন্দর মেয়েটাই বাড়িতে আগে কখনো দেখেননি ওনারা। তবে কে যার সাথে এমন আচরণ করছে নিভান? আর নিভান তো এমনিতেই মেয়ে দেখলে নিজের আগ্রহে টোটাল সেখানে খরচ করে না, সেখানে মেয়েটার সাথে অকারণে এমন ব্যবহার। নিভানের নানুমা খেয়াল করে কৌরিকে দেখতে থাকলেও ঈশিতা চুপ থাকলো না। কপাল ক্ষীণ কুচকে নিভানকে উদ্দেশ্য করে বলল, ও অকারণে কেন দাঁড়িয়ে থাকবে? আশ্চর্য, তুই ওর সাথে এমন করে কথা বলছিস কেন? গম্ভীর গলায় উত্তর দিল নিভান। দোষ করেছো তাই। মানেটা কি? ও দোষ করলো কখন? ও হয়তো কারো আদেশে চা দিতে এসেছে। এখানে দোষের কোথায়? নিভান কথা বলল না। শান্ত নজরে শুধু কৌরির অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে রইল সে। কাল কত করে বলল অল্প সময়ের জন্য হলেও তার সাথে যেন দেখা করে, অবশ্যই দেখা করে। কিন্তু ফাজিল মেয়েটা এরপর আর টোটাল দেখাই দিল না তাকে। নিভান নিজেকে কিভাবে শান্ত রেখেছিল সেটা শুধু সেই জানে। নানুমা খুব খেয়াল করে নিভানকে দেখলেন। বয়োবৃদ্ধ নজরে যেন বুঝে নিতে পারলেন নাতির মনের কথা। ফের কৌরির সুশ্রী মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন, মজার ছলে বললেন, নিশ্চয়ই দোষ করেছে মেয়েটা, না হলে আমার নানুভাই অকারণে কাউকে শাস্তি দেওয়ার মতো ছেলে তো নয়। অপ্রস্তুত হলো আরো কৌরি। মানুষটা এখানে আছে জানলে জীবনেও এই রুমের আশেপাশেও আসতো না। এখন বের হতে পারলেই বাঁচে। কোনো মতে প্রসঙ্গ এড়াতে স্বভাব মতো নরম কণ্ঠে বলল, বড় মা নানুমার জন্য চা পাঠিয়েছেন, আমি সেটাই দিতে এসেছি। ঈশিতা তড়িৎ করে বলল, এখানে দোষের কি করলো ও যে দাঁড়িয়ে থাকতে হবে? আর দাদুমা, তুমি ওর হয়ে কথা বলছো? এই, তোমার নাম কি? কৌরি। আচ্ছা করি, তুমি চা রেখে যাও। সময় নিল না কৌরি। নাম জানা গোলুমলু দেখতে সুন্দর মেয়েটাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিয়ে চায়ের ট্রেটা রেখে চলে গেল সে। সেদিক পানে তাকিয়ে নানুমা নিভানের কানের কাছে মুখ নিয়ে উৎফুল্ল কণ্ঠে বললেন, ওই সুন্দর দেখতে ফুল কৌড়িটাই আমার নাতবো তাহলে? মৃদু হেসে নিভানও ফিসফিসিয়ে বলল, কেন, পছন্দ হয়নি? ভীষণ পছন্দ হয়েছে, আমার নাতির একেবারে যোগ্য নাতবো। নানুমার কথার উত্তরস্বরূপ অমায়িক হেসে দিল নিভান, তবে মনে মনে আওড়ালো, সে যোগ্য কি অযোগ্য জানি না, আর জানতেও চাই না আমি। তবে ওই মায়াবী হরণী ফুলকরুইটাকে তোমার নাতির চাই। বিয়ের নিমন্ত্রণে বাড়িতে ছোট বড় বিভিন্ন মানুষে ভরপুর। এই 2 মাসে এবারই সবার সাথে সুপরিচিত হয়ে গেলেও হঠাৎ এত অচেনা মানুষের মধ্যে কৌরির একটু চলতে ফিরতে অস্বস্তি হচ্ছে। ভিতরে ভিতরে খুবই দ্বিধা অস্বস্তি অনুভব করছে। আর সবচেয়ে বড় অস্বস্তি দিচ্ছে এবারই অতি পরিচিত আত্মীয় স্বজনেরা। যখন তাকে নিয়ে প্রশ্ন কৌতূহল দেখাচ্ছে, সেই মেয়েটাকে কার মেয়ে, নিজের সামনে বারংবার প্রশ্নটা করতে দেখে মনে মনে ভীষণ বিব্রতবোধ অনুভব করছে। তাই যেখানে মানুষের আনাগোনা কম সেখানে নিজের উপস্থিতি রাখছে। তবুও বিয়ে বাড়ি বলে কথা, বললে কি আর নিজের মতো স্বস্তিতে থাকার জায়গা মেলে? কথাগুলো আনমনে ভাবতে ভাবতে ছাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য এগোচ্ছিল কৌরি। হঠাৎই বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পেছনে সরে যেতেই সামনে নজর পড়ল তার। অচেনা তবে স্বল্প সময়ের মুখ চেনা একটা ছেলে, দেখতে শুনতে সুদর্শন ছেলেটা মান্যতাপুর মামাতো ভাই, যাদেরকে সকালের দিকে আসতে দেখেছে এবং তখনই পরিচয় জেনেছে কৌরি। সরে সরে, আমি দেখতে পাইনি। কথাটা বলেই মাথা উঁচু করতেই হা হয়ে কৌরির মুখের দিকে তাকিয়ে রইল ছেলেটা। অপরিচিত মেয়েটাকে ফুপু বাড়িতে নতুন দেখে মনে প্রশ্ন বিঁধলেও নজর বিঁধে গেল কৌরির শুভ্র নির্মল শোভিত মুখখানায়।
ঘন পল্লবযুক্ত ডাগর ডাগর আখি জোড়া দ্বিধাহীনভাবে কয়েকবার ঝাপড়াতে ছেলেটার মুগ্ধ নজর জোড়া যেন আরও মুগ্ধতায় ডুবে গেল। দোতলার খোলা বারান্দায় দাঁড়িয়ে প্রথম থেকে শেষ অবধি সেই হঠাৎ ঘটে যাওয়া দৃশ্যাবলী খুব শান্ত আর মনোযোগ সহকারে কেউ একজন দেখল। তার ধারালো নজর জানান দিচ্ছে সেই হঠাৎ ঘটে যাওয়া অঘটন তার মোটেও পছন্দ হয়নি। তার মধ্যে কৌড়ি রিনরিনে গলায় বলল, সরি, আমিও খেয়াল করিনি। কথাটা বলে ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল সে। হুঁশ ফিরল যেন ছেলেটার, তড়িৎ পিছে ফিরল, দেখলো সিঁড়ি বেয়ে কৌড়িকে উপরে যেতে। ছটফটিয়ে ছেলেটাও পা বাড়ালো সেদিকে। সিঁড়ির মাথার ধাপে গিয়ে পা রাখতে বলিষ্ঠ শরীর অবয়বে সামনে হাজির হলো কেউ। নিভানকে সামনে দেখতেই মাথা চুলকিয়ে মুখে মিষ্টি হাসি এনে বলল, তাড়াহুড়ায় সামনাসামনি পড়ে গেলাম, সরি ভাইয়া। কথাটা বলে পাশ কাটাতে গেলেই পুনরায় ছেলেটার পথ রোধ করে দাঁড়ালো নিভান। এবার ছেলেটার মুখের হাসি মুছে তড়িৎ বলল, কিছু বলবে ভাইয়া? নিভান ছেলেটার হাত ধরে সামনে এনে দাঁড় করালো। ছেলেটা তার ছোট মামার একমাত্র ছেলে আনাফ, বয়সেও তার অনেক ছোট। কৌড়িকে নিয়ে কথাগুলো বলতে ভিতরে ভিতরে ভীষণ দ্বিধা হচ্ছে। ছোট ভাই বোনের সামনে এসে এইসব বিষয়ে কখনো কথা বলতে বা এইসব বিষয়ে আলোচনা করতে কমফোর্টেবল নয়, তবুও তো বলতেই যে হবে তাকে। কৌড়ি মানে সেখানে সে ছাড়া আর দ্বিতীয় কারো আগমন নয়। আগমন ঘটতে চাইলেও সেই সংযুক্ত লাইন তাকে পার করে কৌড়ি পর্যন্ত পৌঁছানো দুর্বোধ্য বিষাক্ত কাঁটাতার সে। কৌড়ি পর্যন্ত পৌঁছাতে গেলে সেই যন্ত্রণাদায়ক কাঁটাতার পার করতেই হবে। আর সেই কাঁটাতার পার করা যে কারোর জন্য সহজ হতে দেবে না সে, সেটা যেই হোক না কেন। ছেলেটার মাথার সিল্কি এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বেশ ঠান্ডা গলায় বলল, এত তাড়াহুড়া করে কোথায় ছুটেছিস? এত সময় নিভানের গম্ভীর মুখের গতিবিধি লক্ষ্য করছিল আনাফ, কিন্তু নিভানের ঠান্ডা গলার প্রশ্নটা শুনতেই উত্তর দিতে অপ্রস্তুত হয়ে পড়ল সে। ভাইয়া যদি জানতে পারে যে সে মেয়েটার পিছু নিচ্ছিল, তবে বিষয়টা মোটেও তার জন্য ভালো দাঁড়াবে না। আবার এই মানুষটার সামনে মিথ্যা বলেও পার পাবে না সে, তাই কিছুটা অপ্রস্তুত গলায় বলল, আসলে ওই মেয়েটাকে এটাই জানতে চাইছিলাম। কৌড়ি সমবয়সী ছেলেটা, সামনে ইন্টার পরীক্ষা। তার মুগ্ধ নজর আর আবেগ বুঝতে সময় লাগলো না নিভানের, তবুও জিজ্ঞাসা করলো, কেন? মেয়েটাকে জেনে কি করবি? স্বাভাবিক গলায় সহজ প্রশ্ন। সামনের ছেলেটা যেন আশকারা পেল কিছুটা, বলল, মেয়েটা কিন্তু খুব সুন্দর দেখতে ভাইয়া। শহরের মেয়েদের মতো শুধু মুখ সুন্দরী নয়, হাত পায়েও সুন্দরী। কি সুন্দর তার চোখ দুটো। আনাফকে কোষে একটা নয় পরপর কয়েকটা থাপ্পড় মারতে ইচ্ছা করলো নিভানের, কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজের সংযম সহজে বিচ্যুত হতে দেয় না, সংযত রাখতে পারে বলে ছেলেটা তার হাতের কঠিন থাপ্পড় থেকে বেঁচে গেল। আর স্নেহের ভাই বলেও কথা। ছেলেটার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে এবার টি শার্টের খোলা বোতামে হাত রাখলো নিভান। বেশ স্নেহশীল হাতে খোলা বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, যে মেয়েটা পিছু নিতে চাইছিস সে বাদে বিয়ে বাড়িতে আরো অনেক মেয়ে আছে, তাদের পিছে ঘুরে বেড়া, এমনকি দৌড়ে বেড়া। ভাইয়া কিচ্ছুটি বলবে না, একদম কিচ্ছু বলবে না, তবে ওই মেয়েটি বাদে। বলিও দ্বিতীয়বার আর ওর পিছু নিতে যাস না। আহানাব তো খুব ভালো ছেলে, তাই না? আর এক পলকে যে খেয়ালি নজরে ওকে দেখে ফেলেছিস, সবটুকু ভুলে যা। মনে কর ওকে দেখিসনি তুই কেমন। অবাক হলো ছেলেটা। ভাইয়া সবসময় গম্ভীর গলায় এটা ওটা আদেশ করে চললেও এমন শিথিল আর কঠিন গলায় কখনো কথা বলে না। তবে বিস্ময় গলায় ছেলেটা বলল, ভাইয়া, মেয়েটা কি স্পেশাল কেউ? খুব স্পেশাল। অদ্ভুত নজরে নিভানের মুখের দিকে তাকিয়ে রইল ছেলেটা। সামনের মানুষটার তুলনায় বয়স কম হলেও মেয়েটাকে নিয়ে সামনের মানুষটার কঠিন গলা সতর্কতামূলক বাণীগুলো তাকে বুঝিয়ে দিল অনেক কিছু। ভিতরে ভিতরে ভীষণ মন খারাপ হলো তার, তবে মুখের আদলে সেটা উজ্জ করতে পারল না। মনের কৌতূহল মেটাতে দুর্বল গলায় ফের বলল, মেয়েটা কি তোমার স্পেশাল কেউ? ছোট ভাইয়ের এবারের প্রশ্নের ভিতরে ভিতরে একটু বিব্রত বোধ করলো নিভান, তবে বিষয়টা যখন কৌরিকে নিয়ে উত্তর দিতে দ্বিধা মোটেও করলো না। বলল, তুই জেনে কি করবি সে ভাইয়ার স্পেশাল কিনা? তবে ভাইয়া যখন নিষেধ করেছে মেয়েটার আশেপাশে বলেও তো না, তবে না কেমন। হঠাৎই স্বপ্ন বোনা মনটা ভেঙে গেল আনাফের। যেমন তাড়াতাড়ি স্বপ্ন বুনেছিল তার চেয়ে শত তাড়াতাড়ি স্বপ্ন গড়া মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার। আর মেয়েটা এমন একজন আর স্পেশাল কেউ যেখানে ভুলেও আর এক পাও এগোনো সম্ভব নয়, উচিত হবে না। নিভানের কথার উত্তরস্বরূপ তার মুখের দিকে তাকিয়ে ভদ্র ছেলের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। নিভানও মিষ্টি হেসে একটু আগে ছেলেটার এলোমেলো গুছিয়ে দেওয়া চুলগুলো ফের মাথায় আঙ্গুল চালিয়েছে, এলোমেলো করে দিল। মুখে বলল, এই তো গুড বয়। গুড বয় ট্যাগটা মোটেও পেতে ইচ্ছে করলো না ছেলেটার। মন খারাপ করে ফের সিঁড়ির পথ ধরতে নিভান পিছু ডাকলো। আনাপ। পিছু ফিরল ছেলেটা। ছোট ভাইয়ের বেজার মুখ দেখেও মনের কঠিন চাওয়াটা চেপে রাখলো না, বলল, কৌরিকে যখনই নজরে পড়বে বড় ভাইয়ের বউয়ের ন্যায় সম্মানের নজরে দেখবি, পারলে মাথা নিচু করে রাখবি। তবুও সম্মান শ্রদ্ধা ছাড়া দ্বিতীয় তৃতীয় ভালো কোনো নজর নয়, ঠিক আছে?
কথাটা মোটেও পছন্দ না হলেও ফের ভদ্র ছেলের মতো মাথা নাড়ালো আনাফ। কেননা আজ্ঞাটা যে দিচ্ছে তাকে প্রচণ্ড মানে এবং সমীহ করে তার মা বাবা, এমনকি সেও। বিপরীতে আদর স্নেহ কম পায় না। তবে আনাফের মুখাভাব দেখে তার ভিতরের মনটা বুঝতে সময় লাগলো না নিভানের। গম্ভীর কণ্ঠ ছেড়ে উচ্ছল কণ্ঠে বলল, ওর থেকে সুন্দর দেখে তোর জন্য বউ করে নিয়ে আনবো নি। ঠিক আছে ভাইয়া? ওকে। ছেলেটার মুখে যেন এক টুকরো হাসি ফুটলো। মৃদু হেসে মাথা দুলিয়ে বলল, ওকে ভাইয়া। ছেলেটা চলে যেতেই ঠোঁটের হাসি মিলে গেল নিভানের। তপ্ত শ্বাস ফেলে সেদিকে দীর্ঘক্ষণ তাকিয়ে ছাদের সিঁড়িপথের দিকে তাকালো। বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের ঢল। সময়টা বিকাল হব। দুপুরের খাবারের পর সবাই হয়তো বিশ্রামে, বিধায় ড্রয়িং রুমের দিকে মানুষের আনাগোনা সেভাবে নেই। আশেপাশে খেয়ালি নজরে তাকিয়ে ছাদের সিঁড়িপথ ধরল নিভান। ছাদের দরজার সামনে গিয়ে দেখল সকালে মামাদের বসার জন্য ছাদে আলাদাভাবে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল, সেটা নামানো হয়নি। ছাদের দরজার দিকে পিঠ ফিরে সে চেয়ারে বসে আছে দীঘল চুলের এলোকেশী কন্যা। খোলা চুলগুলো ছাদের ফ্লোর ছুঁই। গভীর মনোযোগ দিয়ে ম্যাডাম কিছু করে চলেছে। বিয়ের উপলক্ষে বাড়ির প্রতিটা রুমে যেন ঠেসে ঠুসে মানুষ ভরে আছে, এমনকি কৌরিকে থাকতে দেওয়া তার নিজের রুমটাও বাদ যায়নি। মৌনতা আর মান্যতা আপু কেউ বাড়িতেই নেই, শপিংয়ে গিয়েছে। সাথে দিবা আপু সহ তার মামাতো কিছু ভাই বোনও গিয়েছে। তাকেও নিয়ে যেতে চেয়েছিল, এমনকি যাওয়ার জন্য জোরাজুরিও করেছিল, সে যায়নি। মূলত অত অপরিচিত মানুষের মধ্যে নিজেকে কেমন কেমন লাগছিল। তার মধ্যে সবার পরিপাটি রূপ, সাজ পোশাক, চালচলনের কোয়ালিটি আলাদা। সেখানে নিজেকে কেমন অদ্ভুত অনুভব হচ্ছিল, বিধায় বিভিন্ন বাহানায় তাদের সাথে যেতে না করে দিয়েছে। এখন বাড়িতে কিছু মুরব্বী মানুষ বাদে সবই অপরিচিত মুখ। কোথাও নিজেকে মানিয়ে নিতে স্বস্তি পাচ্ছে না কৌরি। মনে মনে একটু ফাঁকা জায়গা খুঁজছিল। হঠাৎ ছাদের কথা মনে হতেই চলে এসেছে সে। হাতে পায়ে নখ বেড়েছে বলে সাথে নেল কাটার এনেছে। নিরিবিলি বসে বসে নখ কাটা যাবে। তবে আসতে গিয়ে পথে ঘটল বিপত্তি পাশ কাটিয়ে ছাদে এসে চারিপাশে সবুজ মনোরম পরিবেশ দেখে মন ভালো হয়ে গেল তার। ভুলে গেল সবকিছু। কিছুক্ষণ বাগানের মধ্যে হাঁটাহাঁটি করে চেয়ারে বসে নখ কাটায় মনোযোগ দিল সে। হঠাৎই ছাদের দরজায় শব্দ হওয়ায় মনোযোগে বিঘ্ন ঘটল তার। পিছু ফিরল সে। নিভানকে ছাদের দরজা আটকে দিতে দেখে হৃৎপিণ্ড লাফিয়ে বুকে কম্পন ধরে গেল তার। আতঙ্কিত হয়ে সহসায় উঠে দাঁড়ালো সে। এমনিতে ওই মানুষটা আশেপাশে থাকলে কাঠের পুতুল মনে হয়, নিজেকে নিজের মধ্যে অনুভব হয় না, যার কারণে বোবা মানুষের মতো আচরণ করতে হয় তার। ভুলেও মানুষটার সাথে কথা বলে না সে। আর ইদানিং ওই মানুষটার কথাবার্তা আচরণ তো তাকে ভিতরে ভিতরে ছটফটিয়ে মারছে। অথচ না পারছে সে গিলতে, আর না পারছে কোনো একটা কারণেই ফেলতে। আর সেই মানুষটা আবারও তার দুয়ারে। বসো। গলা স্বরটা শুনতেই স্বাভাবিকভাবে চলা নিঃশ্বাস বুকে বিঁধে গেল কৌরির। সামনে তাকাতেই দেখলো তার সামনাসামনি চেয়ারে বসে পড়েছে মানুষটা। কখন টের পেল না সে। তড়িৎ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।